ওটা কথা ওটা কোথায়? ধমকে উঠল ফোরম্যান। জানি না, আমাকে কখনো ওখানে নিয়ে যাওয়া হয়নি, বলল সে। আমি অল্প দিন হলো এই দলে যোগ দিয়েছি। এখন মনে হচ্ছে এই দলে যোগ না দেয়াই ভালো ছিল। এই দলের নেতাকে, তাকে আমি কখনো দেখিনি। আমাদের আদেশ দিত শেরি নামের একটা চওড়া লোক। দলের সবার চেহারাও আমরা চিনি না, কারণ বেশিরভাগ সময়ই আমাদের চেহারা কালো মুখোশে ঢাকা থাকত। কেন যেন ইরফানের মনে হলো লোকটা সত্যি কথাই বলছে। সে বলল, তোমার স্বাস্থ্য ভালো রাখতে চাইলে একটা ঘোড়া আর কিছু খাবার সাথে নিয়ে এই দেশ ছেড়ে আর কোথাও চলে যাও। দুঃখের বিষয়, আমরা শেরিকে মিস করেছি, বলল টিম। না, আমি মিস করিনি, বলে ইয়র্কি সোজা হেঁটে এগিয়ে গেল। ওর পিঠের দিকে চেয়ে টিম মন্তব্য করল, লোকটা খুব কমই কথা বলে, তাই না? হাসল ইরফান। কিন্তু কথা হচ্ছে আমরা এখন কি করব? ইয়র্কির সাথে আরও দুজনকে বাকি গুহাগুলো খুঁজে দেখার জন্য রেখে বাড়ি ফেরা ছাড়া এখানে আমাদের আর কিছু করার আছে বলে মনে হয় না, জবাব দিল রানচার। ইরফানও ওর কথায় সায় দিল। দুই রাঞ্চ থেকেই একজন করে লোক রেখে পুরো এলাকাটা ভালো করে খুঁজে ডাকাতদের দ্বিতীয় গোপন আস্তানাটা বের করতে পারলেই খবর পাঠাবার নির্দেশ দিয়ে বাকি সবাই ওরা যার যার রাঞ্চের পথ ধরল। 16 দিনের বেলায় লেজিএমে রেইড চালিয়ে মিস মাস্টারসনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ব্যাংক ডাকাতির প্রায় পরপরই ঘটায় শহরে বিপুল অসন্তোষ আর ক্রোধ ছড়িয়ে পড়ল। হোপের সবাই একমত যে ওই ডাকাত দলের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। কিন্তু যখন খবর এলো কাজটা ইতিমধ্যেই করা হয়েছে, তখন শহরের কিছু লোক এতে অসন্তুষ্ট হলো। তবে এই অসন্তোষ ছড়াবার একক হোতা হচ্ছে শেরিফ টেলর নিজেই। সে সতর্কতার সাথে এই কথাটা ছড়ালো যে দুই রাঞ্চের সম্মিলিত এই অভিযানে কেবল তাকে এবং তার অফিসের মর্যাদাই ক্ষুণ্ণ করেনি, এতে সমস্ত এলাকাবাসীকেও উপেক্ষা করে ছোট করা হয়েছে। এইভাবে সফলতার সাথে অসন্তোষ ছড়িয়ে পরদিন সকালে সে সন্তুষ্ট চিত্রে বারবি রাঞ্চে হাজির হলো। কিন্তু বার্টের অভ্যর্থনা শেরিফের কাছে মোটেও সন্তোষজনক মনে হলো না। আজ সকালে তোমাকে খুব খুশি দেখাচ্ছে, বিদ্বেষের সাথে বলল বার্ট। এর কারণটা কি? আমি শহরে জেমসের বিরুদ্ধে বিরূপ মনোভাব সৃষ্টি করে এসেছি, গর্বের সাথে জানালো সে। ওই লোক যদি মনে করে থাকে যে আউটলদের উচ্ছেদ করার জন্যে শহরবাসীর বাহবা পাবে, তাহলে ওকে হতাশ হতে হবে। চমৎকার কাজ করেছ, উপহাস করে বলল বার্ট। এতে ওর ভয়ে একেবারে মরে যাওয়ার অবস্থা হবে। তোমার কি মনে হয় এতে সে ভয়ে দেশ ছেড়ে পালাবে? টেলরের চেহারা থেকে খুশির ভাবটা মুছে গেল। অস্বস্তি ভরে ঘোড়ার পিঠে সে একটু নড়ে চড়ে বসল। তুমি একটা নেহাতি অযোগ্য শেরিফ, তাই না? শুরু করলো সে। আমি তোমার পিছনে না থাকলে এই চাকরি তুমি কতদিন রাখতে পারতে? অতিথির ফোলা লালচে মুখে ওই প্রশ্নে একটু বেগুনির ছাপ দেখা দিল। আমি জানি বন্ধু হিসেবে তুমি আমার জন্য অনেক করেছ, বলল সে, এবং তোমার উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। কথাটা না ভোলাই তোমার উচিত, কঠিন স্বরে বলল বার্ট। আমি তোমার একমাত্র বন্ধু। জেমসকে তুমি কবে গ্রেপ্তার করবে, টেলর? ওকে গ্রেপ্তার করব? বিস্ফারিত চোখে প্রশ্ন করল সে। কোন অপরাধে? তোমার বাড়ির বাগান থেকে ফুল চুরি করার জন্যে, রোষের সাথে বলল বার্ট। প্রথমত জ্যাককে খুন করার অপরাধটাই যথেষ্ট, এরপরে খোঁজ নিয়ে আরও কারণ বের করা যাবে। কিন্তু আমার কাছে এর একচিলতে প্রমাণও যে নেই, টেলর প্রতিবাদ জানালো। না, শেরিফ হয়েও তোমার কাছে তা থাকবে না। তোমারই কাজ অন্যদের করে দিতে হবে, ধমক দিল বার্ট। কিন্তু তোমাকে ওই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না।
আমার কাছে এর যথেষ্ট প্রমাণ আছে। তুমি প্রমাণ করতে পারবে সেই জ্যাককে মেরেছে? হতভম্ব টেলর বিস্ময়ে চিৎকার করে উঠল। বিজয়ের মতো মাথা জাগালো বার্ট। তুমি ধরে নিতে পারো যে সে ফাঁসিতে ঝুলেই গেছে, বলল সে। তুমি ঘোড়া নিয়ে আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। ৮ ঘন্টা পর ওরা সিলকে লুকানো ঝোপের কাছে পৌঁছলো। বার্ট আঙুল তুলে ঝোপটা দেখিয়ে বলল, তুমি নিজেই ওর ভিতরে উকি দিয়ে দেখো। ঝোপটাকে ঠেলে সরিয়ে শেরিফ কুচখানো জামাগুলো একে একে বের করে খুঁটিয়ে পরীক্ষা করে দেখল। হ্যাটটা দেখে তার ক্ষুদে চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হওয়ার ব্যথা প্রয়াস পেল। এটা যে মাস্টারসনেরই হ্যাট তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এই জামা কাপড়ও নিশ্চয় তারই হবে, বলল সে। হঠাৎ কাপড়ের তলায় চকচকে একটা জিনিস ওর দৃষ্টি আকর্ষণ করল। হাতে তুলে নিয়ে দেখল ওটা একটা উইনচেস্টার। শেষবার ব্যবহারের পর অনেক দিন পরিষ্কার না করায় ওটায় কিছুটা মসৃণ ধরেছে, কিন্তু ওটার বাটে আঁচড় কেটে লেখা দুটো অক্ষর স্পষ্ট দেখা যাচ্ছে, জে জি। অক্ষরগুলো হয়তো জেমস গ্রিনের নামের আদক্ষর। খুশিতে চিৎকার করে উঠে বলল সে, যেন একটা কঠিন সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। চমৎকার একটা উর্বর মাথা আছে বটে তোমার, বলল বার্ট। তবে অক্ষরগুলো জন গ্রেহাম নামের আদক্ষরও হতে পারে। সন্দিগ্ধ চোখে ওর দিকে তাকালো টেলর। তুমি কি ধারণা করছো এটা জেমসেরই রাইফেল? প্রশ্ন করল সে। ধারণা করব কি বলদ, আমি নিশ্চিত জানি। বার্ট চোখ টিপে ইশারা করায় আশ্বস্ত হয়ে দাঁত বের করে সমাজদারের মতো হাসল শেরিফ। এখন মনে থাকে জানো, এগুলো আমি খুঁজে পাইনি। তুমি তোমার একজন ডেপুটির সাথে এদিক দিয়ে যাবার সময়ে এগুলো দেখতে পেয়েছ, বুঝেছ? ওর কথার মানে পরিষ্কার বুঝেছে শেরিফ। খুশিতে টেলরের চোখ দুটো চকচক করছে। এতদিনে সে তার অপমানের প্রতিশোধ নেয়ার একটা চমৎকার সুযোগ পেয়েছে। এবার সে শহরের সবাইকে দেখিয়ে দিতে পারবে যোগ্য শেরিফই পেয়েছে ওরা। ওগুলো আপাতত যেখানে ছিল সেখানেই রেখে দাও, বলল বার্ট। পরে একজন ডেপুটির সামনে তুমি এসব খুঁজে বের করলে তোমার মান অনেক বাড়বে। তোমার ব্রেইনে দারুণ ধার আছে বটে, বার্ট, তোষামদের সুরে বলল টেলর। ঘোড়ার মুখ ঘুরিয়ে রাঞ্চের পথ ধরে এগোবার সময়ে শেরিফ প্রশ্ন করল, জেমস সম্পর্কে তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ, তুমি ব্যাংক ডাকাতি আর রাস্টনকে গুলি করার অভিযোগ দুটোই ওর উপর চাপাতে পারো, ঠান্ডা স্বরে বলল বার্ট। শেরিফ নিজের জিনের উপর প্রায় লাফিয়ে উঠল। তুমি কি সেটাও প্রমাণ করতে পারবে? তার দরকার পড়বে না, সে নিজেই তার প্রমাণ দেবে। কিন্তু আমি ভেবেছিলাম, শুরু করেছিল বিভ্রান্ত শেরিফ। বিরাট ভুল। তোমার মতো মানুষের কোনো চিন্তাই করা ঠিক নয়, কারণ মগজ বলে কিছুই তোমার নেই। তোমার হয়ে আমাকেই সব চিন্তা করতে দাও, এটাই বেশি নিরাপদ। ফাটা বেলুনের মতো চুপসে গেল টেলর। সে ভালো করেই জানে যে এই বদলোকের কৃপাতেই শেরিফের পদে ভূষিত হয়ে আজ সে সমাজে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পেয়েছে। যদিও লোকটা সম্পর্কে সামান্যই জানে, তবু অনেক কিছুই সন্দেহ করে টেলর। তবে ওকে বিশ্বাস করে আজ পর্যন্ত নিজের সম্পর্কে ব্যক্তিগত কোনো কথাই বার্ট তাকে বলেনি। তাই এখনও সে ওর বন্ধু না হয়ে লোকটার কথা মতো নাচার পুতুলই রয়ে গেছে। জ্যাককে শেষ করার পিছনে জেমসের কী স্বার্থ? কিছু কথা বের করার চেষ্টা করল টেলর। আমার ধারণা এমারি আর সে যুক্তি করে লেজিয়েম হাত করার চেষ্টায় আছে, ব্যাখ্যা করল বার্ট। মেয়েটাও যদি না থাকে, তাহলে আমি ছাড়া ওদের আর কেউ ঠেকাবার থাকবে না। কিন্তু মেয়েটাকে ব্ল্যাক মাস্কের দল নিয়ে যাওয়ার পর সে ওকে উদ্ধার করে আনার চেষ্টা করেছিল, যুক্তি দেখালো টেলর।
তুমি বলতে চাইছো যারা মেয়েটাকে নিয়ে গেছে তাদের মুখে কালো মুখোশ পরা ছিল? ব্যাংক ডাকাতির সময়ও তাই ছিল, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে এটা ওই ডাকাত দলেরই কাজ। এখন আমি বুঝতে পারছি জেমস লোকটা ওদের নাম ব্যবহার করেছে মাত্র, কিন্তু মেয়েটাকে ওরা খুঁজে পায়নি। পেয়েছে? লোকটা সত্যিই খুব চালাক, অত্যন্ত চালাক। তাহলে মেয়েটাকে নিয়ে ওরা কি করতে পারে? খুব সম্ভব পুঁতে ফেলেছে, নির্বিকারভাবে মিথ্যা বলল বার্ট। জ্যাকের আর কোনো উত্তরাধিকারী আছে বলে আমি শুনিনি। এদিকে এমারি নিজেই ইচ্ছে জ্যাকের উইলের রক্ষক। এটা একেবারে সেই মায়ের হাতে তৈরি মোয়া খাওয়ার মতো সহজ। জাজ এমারির কিন্তু অত্যন্ত সৎ বলে সুনাম আছে, বলল সে। অত্যন্ত চতুর ঠকদের সেটা থাকাই স্বাভাবিক, ঝাঁজদের সাথে মন্তব্য করল রানচার। শহরের কাছে এসে টেলর বিদায় নেওয়ার সময়ও শেষ কথাটা বার্টি বলল। আমি শুনলাম রাষ্ট্র নাকি প্রায় সুস্থ হয়ে উঠেছে, শীঘ্রই আবার ব্যাংক চালু করবে। ব্যাংকের উপর চোখ রেখো, আমার মনে হচ্ছে ওখানে তোমার একটা ভালো সুযোগ আসতে পারে। তুমি সবসময় ওটার কাছাকাছি দুজন লোক রেখো, কিন্তু জেমস সুযোগ না দিলে নিজে থেকে কিছু করতে যেও না। আমাকে একটা ছোট ট্রিপ নিতে হবে। এদিকে তুমি তোমার কাজ চালিয়ে যাও। তুমি যদি আমি যেমন বলেছি সেই কাজটাও পণ্ড করো, তবে যেন এরপর থেকে তোমার আর আমার পথ আলাদা, বুঝেছ? শেরিফ নট করে বিদায় নিয়ে শহরের পথ ধরল। বার্টের চোখ ওকে অবজ্ঞার দৃষ্টিতে অনুসরণ করল। মনে মনে সে ভাবছে, আমি যদি ওকে জানাতাম জেমসই হচ্ছে বিদ্যুৎ ইরফান আর ওকেই তার গ্রেপ্তার করতে হবে, তাহলে এতক্ষণে টেলর সোজা মেক্সিকোর পথে রওনা হয়ে যেত। অবশ্য সেটা করলেও ওকে ঠিক দোষ দিতে পারতাম না, কারণ ওই লোকটাকে কে না ভয় পায়। বার্ট এবার তার ফোরম্যানের খোঁজে রওনা হলো। হ্যালো ডোভার, পথেই দেখা পেয়ে বলল বার্ট। খবর কি? তোমার কাজ কেমন এগোচ্ছে? একেবারে সিল্কের মতো মসৃণ। তুমি শেরিফকে কতটা ভজাতে পারলে? হ্যাঁ, পুরোটাই গিলেছে ও। সবই আমাদের পক্ষে কাজ করছে। তবু তুমি আপাতত শহরেই থাকো। তুমি একটু নজর রাখলে টেলর তার কাজ পণ্ড করতে পারবে না। পাইনের জঙ্গলে লুকানো কাঠের গুঁড়ি দিয়ে তৈরি একটা কেবিনে রাখা হয়েছে মিস মাস্টারসনকে। কেবিনটা চমৎকার দেখতে না হলেও অত্যন্ত মজবুত। কালো মুখোশ পরা কয়েকজন লোক ফিলের মাথা কম্বল দিয়ে ঢেকে ওকে হলওয়ে থেকে তুলে এনে ঘোড়ার পিঠে বসিয়ে বেঁধে ঘোড়াটাকে লিড করে নিয়ে চলল। নিরুপায় অবস্থায় ফিলের দম বন্ধ হয়ে আসতে চাইছে কম্বলের তলায়। প্রায় 1 ঘন্টা পরে ঘোড়া থামিয়ে কম্বলটা সরিয়ে নেয় সে আবার মুক্তভাবে শ্বাস নিতে পেরে চারপাশে তাকিয়ে দেখল। ওখানে 4 জন লোক আছে, 2 জন সামনে আর 2 জন পিছনে। প্রত্যেকেই অস্ত্রধারী এবং সবার পরনেই রেঞ্জ পোশাক। হাঙরের দাঁতের মতো চূড়ার সারির দিকে এগোচ্ছে ওরা। ওই এলাকাটা ঘুরে দেখার অদম্য ইচ্ছা একবার ওর মনে জেগেছিল, কিন্তু লরি ওকে এদিকে আসতে দেয়নি। ঘন্টার পর ঘন্টা রাইড করার পর প্রথম চূড়ার ছায়ায় এসে একটা জায়গায় থামলো ওরা। ওর বাঁধন খুলে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে পায়ে হাঁটিয়ে একটা সরু কার্নিশ বেয়ে ওকে নিয়ে চলল লোকগুলো। লরির বর্ণনা থেকে জায়গাটাকে ব্ল্যাক মাস্কের আস্তানা বলে চিনতে পারল ফিল। ঢালু বেয়ে উঠতে উঠতে একবার ভাবল, জেমস কি ওকে উদ্ধার করতে এখানে আসবে? প্রধান গুহার পাশে কম্বলের উপর বসে একটা বিনিদ্র রাত কাটল ওর অন্ধকার গর্তে। সকালে ওদের একজন রুটি, বেকন আর কফি নিয়ে এলো ওর জন্যে। 8 ঘন্টা পরেই আমরা রওনা হব, রুক্ষ স্বরে জানালো সে।
আমাকে তোমরা কোথায় নিয়ে যাবে? প্রশ্ন করল ফিল, কিন্তু কোনো জবাব পেল না। গরম আর কড়া কফি ওর মধ্যে কিছুটা প্রাণ ফিরিয়ে আনলো, কিন্তু খাবার কিছুই ছুল না সে। অল্পক্ষণ পরেই লোকটা ফিরে এসে রেখে যাওয়া লণ্ঠনটা তুলে নিয়ে ওকে অনুসরণ করতে ইশারা করলো। একটা অন্ধকার লম্বা সুড়ঙ্গ পার হয়ে কতগুলো রুক্ষ ধাপ বেয়ে উপরে উঠল ওরা। ওখানে আর একজন লোক ওদের জন্য অপেক্ষা করছিল। প্রতিবাদ সত্ত্বেও ওর কবজি দুটো একত্রে বেঁধে চোখও রুমাল দিয়ে বাঁধা হলো। তারপর ওকে ঘোড়ার পিঠে তুলে দিয়ে আবার শুরু হলো গত দিনের মতো যাত্রা। সামনের টেইল দেখতে পাচ্ছি না বলে ফিলকে পুরোপুরি ঘোড়ার বিবেচনার উপর নির্ভর করতে হচ্ছে। ঝাঁকি খেতে খেতে ওর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। প্রতিবার ঢাল বেয়ে নিচে নামার পর ঘোড়াটা আবার চড়াই ধরে উপরে উঠছে। তাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। তবে সকালের হাওয়ার তাজা আর ঠান্ডা ভাব থেকে সে অনুমান করলো এখনও উঁচু পাহাড়েই আছে ওরা। তবে গতকালের তুলনায় আজকের যাত্রাটা অনেক কম সময় স্থায়ী হলো দেখে কিছুটা আশ্বস্ত হলো ফিল। পাইন জঙ্গলের ভিতর একটা কেবিনের সামনে এসে শেষ হলো পথ চলা। কেবিনটা খুঁটিয়ে পরীক্ষা করে সে বুঝলো এখান থেকে গোপনে পালানোর কোনো সুযোগ নেই। দেয়ালগুলো আছলা মোটা মোটা গুড়ি দিয়ে তৈরি। মেঝের মাটিও অত্যন্ত শক্ত। বিশাল দরজাটাও বাইরে থেকে ভারী তালা দিয়ে আটকানো। বন্দিশালা হিসেবে এটা আদর্শ। আলো বাতাস ঢোকার জন্যে কেবল 1 ফুটি একটা চৌকো গর্ত রয়েছে দেয়ালে। ওটা দিয়ে কেবল বাইরের পাইনের জঙ্গল দেখতে পাবে বন্দি, কিন্তু ওই পথে কোনো মানুষের পক্ষে বের হওয়া অসম্ভব। আসবাব বলতে ওখানে রয়েছে একটা বেঞ্চ আর কাঠের প্যাকিং বাক্স, উল্টে রেখে কাজ চালাবার মতো একটা টেবিল। তার বিছানার গদি হিসেবে ব্যবহার করার জন্যে কচি দেবদারু গাছের নরম ডগার পাতার স্তূপ কম্বল দিয়ে ঢাকা। ফিল লেজিয়েমরান্সে তার নিজের শোয়ার ঘরের সাথে এটার তুলনা করে শিউরে উঠল। বাইরে তালা খোলার শব্দে বোঝা গেল কেউ আসছে। বেঞ্চের উপর বসে নিজের চেহারাটা যতটা সম্ভব নির্ভয় রাখার চেষ্টা করলো ফিল। যে লোকটা ভিতরে ঢুকলো সে ওকে যারা ধরে এনেছে তাদের কেউ নয়। এই লোকটা কিছু লম্বা গড়নের। লোকটা তার কাত করে পরা হ্যাটটা মাথা থেকে নামানোর কোনো প্রয়োজন বোধ করল না। মুখোশের আড়ালে ফুটো দিয়ে কেবল ওর নীল দুটো লোলুপ চোখ দেখা যাচ্ছে। আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? ফিল প্রশ্ন করল। সেটা তুমি পরে জানতে পারবে, জবাব দিল সে। এখন আমি কেবল এটুকু বলতে পারি যে একজন অতিথি তোমার সাথে দেখা করতে আসবে। তার একটা প্রস্তাবে রাজি হলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমি যদি প্রত্যাখ্যান করি? আমরা তো সেটাই চাই। খিলখিল করে হেসে সে বলে চলল, তাহলে আমি আর বয়েজরা লটারি করে ঠিক করব সবার আগে তোমাকে কে ভোগ করবে। কথাটার মানে বুঝতে পেরে ফিলের মুখ থেকে রক্ত সরে গেল। এই ভিজিটর কখন আসবে? প্রশ্ন করল ফিল। ও, সে একটু সময় পেলেই আসবে, নির্বিকারভাবে বলে সে বেরিয়ে গেল। ওকে অনিশ্চয়তার মধ্যে ফেলে লোকটা দরজা বন্ধ করে চলে যাওয়ার পর খুব দুশ্চিন্তার মধ্যে ফিলে সময় কাটছে। ওর ভিজিটরের পরিচয় জানার কৌতূহল ওকে চিন্তায় ফেলল। অনেক চিন্তা করে সে এই সিদ্ধান্তে পৌঁছলো যে আসবে সে জেমস ছাড়া আর কেউ হতে পারে না। ওর মনে যে সন্দেহের বীজ বার্ট বুনে দিয়েছে তাতে সে প্রায় নিশ্চিত যে ওর ফোরম্যানই লেজিয়েম দখল করার জন্যে এইসব করাচ্ছে। এই মুহূর্তে বার্টের সাথে সব সম্পর্ক ছিন্ন করার জন্যে ওর আফসোস হচ্ছে। লরিও ফিলের বিরুদ্ধে এই চক্রান্তের সাথে যুক্ত, এটা ভাবতেও ওর কষ্ট হচ্ছে। এই অনিশ্চিত অপেক্ষার অস্থিরতা ওকে পাগল করে তুলেছে। তাই সে ওই লম্বা আউটলর জানালা
দিয়ে বাইরে না তাকানোর নির্দেশ অমান্য করেই বারবার ওই ফোকরের মতো গর্ত দিয়ে তাকিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছে। কিন্তু বারবার তাকিয়ে সে কেবল একবারই একটা লোকের দেখা পেল। লোকটা খাটো আর বেশ বলিষ্ঠ। টেনে সামনের দিকে নামানো হ্যাটের তলায় লোকটার চেহারা দেখতে পেল না বটে, কিন্তু কাঁচা পাকা দাড়ি আর চোখে লাগানো প্যাচ দেখে সে তৎক্ষণাৎ ওকে শহরে যে লোককে বার্টের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখেছিল সেই একই লোক বলে চিনতে পারল। কিন্তু লোকটা একবারও মুখ তুলে কেবিন বা ফোকরের দিকে না চেয়ে মাথা নিচু করে সোজা হেঁটে চলে গেল। 17। যে কোনো বন্দিশালায় সব থেকে কঠিন শাস্তি হচ্ছে একাকী ঘরে বন্দি থাকা। 48 ঘন্টা ওই ঘরে বন্দি থাকার পর ওর মনের অবস্থা যখন একেবারে কাহিল, এই সময়ে তৃতীয় দিন সকালে যে রোজ ওকে খাবার এনে দেয় তার বদলে তালা খুলে অন্য কেউ কেবিনে ঢুকলো। লোকটা ব্ল্যাকবার্ট। তুমি? চেঁচিয়ে উঠল ফিল। ও ঈশ্বরকে ধন্যবাদ। আমি ভয় পাচ্ছিলাম। লোকটা সম্ভবত আর কেউ হবে। বিশাল লোকটা দেয়ালে পিঠ ঠেকিয়ে বসা ফিলের দিকে চেয়ে অদ্ভুতভাবে একটু হাসল। এই মুহূর্তটার জন্যে সে বহুকাল অপেক্ষা করেছে। কামরার মাঝখানে রাখা কাঠের বাক্স উল্টে তৈরি টেবিলে বসে সিগারেট বানানোর সরঞ্জাম বের করল। শোনো ফিল, বলে চলল সে, দেখলে তো পুরনো বন্ধুর উপর বিশ্বাস না রেখে স্ট্রেঞ্জারকে আপন করে নিয়ে দেখো তার ফলে নিজেকে কেমন ঝামেলায় ফেলেছ। মেয়েটা লজ্জায় একটু লাল হলো। ওর কাছে মনে হলো এই বকাটা যেন সত্যিই তার পাওনা ছিল। ফিল বলল, আমি এসবের অর্থ কিছুই বুঝতে পারছি না। কেন? এটা তো লাল হরফে বড় বড় করে লেখা, পড়ার মতোই সহজ। যে সম্পর্কে তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, বলল বার্ট। এমারি আর তোমার ফোরম্যান যুক্তি করে লেজিয়াম দখল করার মতলবে আছে। এই নরকের কিটগুলো জেমসেরই ভাড়া করা আউটল। এখন তুমি তার বন্দি। সে তোমাকে নিয়ে কি করবে তা আমি জানি না, তবে আমার ধারণা ও চাইবে তুমি ওর শাগরেদ লরিকে বিয়ে করো। তাহলে রাঞ্চটা পুরোই ওদের দখলে চলে যাবে। আর এরপরে যদি তোমার কোনো খারাপ কিছু ঘটে। অর্থপূর্ণ ইঙ্গিতের সাথে ওখানেই তার কথা শেষ হলো। মেয়েটা আতঙ্কিত দৃষ্টিতে তাকালো। আমি ভাবতেই পারি না মানুষ এত নীচ হতে পারে। তুমি ওদের চেনো না ফিল, বার্ট তাকে বোঝাবার চেষ্টা করলো। তুমি হয়তো শুনে অবাক হবে যে জেমসই তোমার বাবাকে খুন করেছে। এটার প্রমাণ পাওয়া গেছে এখন। ব্যাংকের টাকা লুট করে রাস্টনকেও সেই গুলি করেছে। এই চরম আঘাতে একেবারে ভেঙে পড়ল ফিল। যদিও বাবার দেখা পাওয়ার আশা সে প্রায় ছেড়েই দিয়েছিল, তবু একটা ক্ষীণ আশা তার মনে জাগ্রত ছিল। কিন্তু বাবা যে কারো স্বার্থসিদ্ধির জন্যে খুন হয়েছে এটা কিছুতেই সহ্য করতে পারছে না। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তাহলে এমারি কেন এখানে উপস্থিত? সে এখানে কি করছে? জাজ এমারি এখানে? বিস্ময়ে চিৎকার করে উঠল ফিল। কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো বার্ট, কিন্তু এর পিছনে কোনো যুক্তি সে দেখাতে পারল না। সে কেবল কথাটা বলেই ক্ষান্ত হলো। ফিল ভাবল বার্ট নিশ্চয় সত্যি কথাই বলছে। কিন্তু তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তাই না? উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল ফিল। আমি ভয় পাচ্ছি, দারুণ ভয়ে আছি। ধূর্ত লোকটার চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এর জন্যে তোমাকে দোষ দেয়া যায় না। ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। আমার উপর? তার মানে? প্রশ্ন করল ফিল। নিশ্চয়, হাসল বার্ট। এখন আসল কথাটা হচ্ছে ব্ল্যাক মাস্কের দল যত ভয়ঙ্করই হোক আমার সাথে লাগতে আসার সাহস পাবে না। তুমি যদি আমার হও তাহলে তোমাকে ওরা ছুতে সাহস পাবে না। ওরা আমাকে বা আমার নিজস্ব কোনো কিছুর ক্ষতি করার সাহস পাবে না। বুঝেছ? তোমার কথার মানে আমি ঠিক বুঝলাম না, অনিশ্চিত স্বরে বলল ফিল।
অর্থাৎ আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। জানি এই পরিস্থিতিতে এভাবে প্রস্তাব দেওয়া কোনো মেয়েই পছন্দ করবে না, কিন্তু এছাড়া তোমাকে এখান থেকে উদ্ধার করার বিকল্প কোনো পথ নেই, বলল বার্ট। যদি জেমস তার শাগরেদ লরির সাথে বিয়ে করানোর জন্য জাজকে এখানে এনে থাকে, তাহলে সে এটা জেনে অবাক হবে যে তোমার আগেই বিয়ে হয়ে গেছে। ফিল ওর কথা শুনে ভগ্ন হৃদয়ে চোখ বুজে ভাবছে, লরি এবং তার ফোরম্যান যত দোষী করে থাকুক না কেন, সে বার্টকে মোটেও বিয়ে করতে চায় না। কেবিনের দেয়ালে হেলান দিয়ে ফিল নিজের মনটাকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। জাজ হয়তো এই বিয়েতে রাজি হবে না, বলল সে। আমি ওর সাথে কথা বলার পর আমার মনে হয় সে রাজি হতে বাধ্য হবে, কঠিন স্বরে বলল বার্ট। ও যা ভাবছে তার চেয়ে অনেক বেশি জানি আমি। চোখ বুজে কিছুক্ষণ ভেবে আর কোনো উপায় খুঁজে না পেয়ে মরিয়া হয়ে সে রাজি হওয়ার জোগাড় করছে। এই সময়ে কে যেন ফিসফিস করে ওকে বলল, মিথ্যে কথা, ভেঙে পড়ো না, ভেবে দেখার জন্যে সময় চাও। অবাক হয়ে ফিলের চমকে ওঠা খেয়াল করলো না রানচার। সে বিজয়ের হাসি নিয়ে ফিলের জবাবের অপেক্ষায় বসে আছে। যদিও মেয়েটা ওই রহস্যময় উপদেশটা ওকে কে দিয়েছে তা জানে না, তবু ওটা ওর মনের জোর অনেক বাড়িয়ে দিল। ভাবার জন্য আমাকে কিছু সময় দিতে হবে তোমার, বলল সে। নিরাশায় কালো হলো বার্টের মুখ। নষ্ট করার মতো সময় আর আমাদের হাতে নেই, বলল সে। এখানে আসতে আমাকে বড় একটা ঝুঁকি নিতে হয়েছে। এখানে বেশিক্ষণ থাকা মোটেও নিরাপদ হবে না। আরও একটা কথা তোমার জেনে রাখা ভালো, তোমার ফোরম্যানের আসল নাম জেমস গ্রিন নয়। সে আউটল বিদ্যুৎ ইরফান নামেই বেশি পরিচিত। আমার বিশ্বাস ওর কথা তুমি আগেও নিশ্চয় শুনেছ। ফিলের চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আউটল বিদ্যুৎ ইরফান। তার মনে পড়ল ওই লোকের অদ্ভুত সাহসিকতা আর পিস্তলে দারুণ দক্ষতার অনেক গল্পই সে শুনেছে। চমৎকার চাতুরির সাথে লোকটা বারবার আইনের চোখে ধুলো দিয়ে ধরা পড়ার হাত থেকে রেহাই পেয়েছে। কিন্তু সে জানে না যে ইরফান এখন আর আউটল নেই, বরং আইনের পক্ষে এখন কাজ করছে সে। এবং যেসব অপরাধ সে করেছে বলে শোনা যায়, সেগুলোর একটাও সে করেনি। অন্য লোকের অপরাধ ওর ঘাড়ে দোষ হিসেবে চেপেছে। কিন্তু ফিলের ধারণা ওই রকম ভয়ঙ্কর লোকের পক্ষে অসাধ্য কোনো কাজ নেই। কি, এসব জানার পরেও তুমি ভাবতে চাও? প্রশ্ন করল সে। দুর্বল হয় না, শটটা আবার ওকে সাবধান করল। হ্যাঁ, আমাকে ভাবতেই হবে ক্ষীণস্বরে বলল ফিল। বার্টের ধৈর্য ফুরিয়ে আসছে। স্পষ্টই ক্রুব্ধ স্বরে সে বলল, এতে এত ভাবার কি আছে? হয় আমার স্ত্রী হয়ে এখান থেকে তোমার বেরোতে হবে, নইলে ইরফানের ভাড়া করা ডাকাতদের হাতে তোমাকে নির্যাতিত হতে হবে। কথাটা বলেই মেয়েটার দিকে চেয়ে সে বুঝল ভুল করে ফেলেছে। শুধরে নেয়ার চেষ্টায় সে তাড়াতাড়ি আবার বলল, ওদের একজনকে আমি ও কথা বলতে শুনে ফেলেছি, কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। ওই একই হুমকি সে লম্বা আউটলটার মুখে শুনেছে। বার্টের ব্যাখ্যায় ওর সন্দেহ কাটল না, তাই মুখ কুঁচকে বিফল হয়ে বেরিয়ে আসার আগে বার্ট জানালো যাদের সাথে কথা বলতে যাচ্ছে সে। ওর সাথে সব ব্যবস্থা ঠিক করে ফেলার পর তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে ফিল, হুমকি দিল বার্ট। আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো চলবে না। বার্ট বেরিয়ে গেল। মেয়েটা ঘরে তালা লাগানোর শব্দ শুনতে পেল। এখন ওর একটাই আশা থাকলো, ওই অচেনা স্বরের মালিক। নিজের পিছনের দেয়ালটা এবার ভালো করে পরীক্ষা করে দেখল ফিল। ঠিক ওর পিছনেই দুটো গুড়ি সমান হয়ে বসেনি, তাই ওখানে একটা ফাঁক রয়ে গেছে। ওই লোকটা নিশ্চয় ওখান দিয়েই ওদের কথা শুনেছে এবং ফিসফিস করে কথা বলে ওকে সাহস জুগিয়েছে। ওই ফাঁক দিয়ে অনেক চেষ্টা করেও কাউকে সে দেখতে পেল না। আবার সেই একাকিত্ব আর একটানা অবসর। এতক্ষণে সে ঠান্ডা মাথায় চিন্তা করার অবকাশ পেল। সে ভাবছে বার্টের কাছে ওর তালার চাবি কিভাবে এলো।
আর ওই লম্বা লোকটাই বা কিভাবে জানলো ওর সাথে কেউ একটা প্রস্তাব নিয়ে দেখা করতে আসবে, এবং ওর প্রস্তাব না মেনে নিলে না, আর ভাবতে পারছে না ফিল। মাথাটা ওর গুলিয়ে যাচ্ছে। তবে কি সেই অচেনা লোকটা সত্যি ওকে ঠিক পরামর্শই দিয়েছে? কিন্তু বার্টের প্রস্তাব মেনে না নিলে এখান থেকে সে কিভাবে বেরোবে? ওই অচেনা লোকটা কি তাকে কোনো সাহায্য করতে পারবে? কিন্তু একটা লোক এতজনের সাথে একা কিভাবে পেরে উঠবে? আর ভাবতে পারছে না সে। উঠে গিয়ে ওই ফোকর দিয়ে উদাস দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে রইল ফিল। কিন্তু পাইন গাছ আর ঝোপ ছাড়া কোনো মানুষ ওর চোখে পড়ল না। বার্টকে বেশি দূর যেতে হলো না। ফিলের কামরা থেকে বেরিয়ে মাত্র 20 কদম হেঁটেই সে আরেকটা কেবিনের সামনে পৌঁছল। এটাও ফিলের কেবিনের ছাদেই গড়া। কেবিনের ভিতর সে ডেজার্ট এজের জাজ এমারিকে বেঞ্চে বসে নিশ্চিন্তে পাইপ ফুঁকতে দেখল। বন্দির লোকটা দরজা দিয়ে ঢোকা উজ্জ্বল আলোয় চোখ পিটপিট করে তাকালো। তারপর আগন্তুককে চিনতে পেরে ব্যাঙের সুরে সম্ভাষণ জানালো, মর্নিং বার্ট। ওরা কি তোমাকেও ধরে এনেছে নাকি তুমিই ওদের বচ? উভয় ক্ষেত্রেই তোমার ধারণা ভুল, জবাব দিল বার্ট। ভালো কথা, তাহলে আমার এখানে উপস্থিতির জন্যে তোমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, বলল এমারি। না, তবে তোমার ফেরার ব্যবস্থা করার জন্যে হয়তো তোমাকে তা দিতে হতে পারে, ওকে জানালো বার্ট। এবং তার মূল্য কত পড়বে বার্ট? জানতে চাইল জাজ। তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটাকে যাচাই করে দেখছে সে। একটা ছোট্ট অনুষ্ঠান, যেটাতে তোমার কোনো খরচই লাগবে না, জবাব এলো। শুষ্ক স্বরে বলল বুড়ো। কিন্তু আমি ক্যাশ দেয়াটাই বেশি পছন্দ করব। তা সেই কাজটা কি ধরনের হবে? শুধু একটা বিয়ে পড়িয়ে তোমাকে কাগজে সই করতে হবে, ব্যাস, এটুকুই তোমার কাজ, হাসল বার্ট। চট করে জাজের চোখ বিস্ময়ে বিস্ফারিত হলো। শুনে খুশি হলাম, বলল সে। আমার মনে হয় বিয়ের বন্ধনটাই একমাত্র ঝুঁকি যেটাতে জড়াতে তুমি কখনো সাহস পাওনি। অনুষ্ঠানটা কি বারবিতে হবে? না, এখানে, রানচার জবাব দিল। ভালো কথা, হালকা সুরে বলল জাজ। একটা বিয়ে হবে, এবং পাহাড়েই হবে মধু চন্দ্রমা। মন্দ কি? এটা তো রোমান্টিক একটা ব্যাপার। তবে পাত্রীর নাম এবং এই বিয়েতে তার মত আছে কিনা সেটা আমাকে আগে জানতে হবে। পাত্রীর নাম ফিল মাস্টারসন, এবং সেও ইচ্ছুক, সরাসরি জানালো বার্ট। জাজ এমারি আবার বসে পড়ল। মিস মাস্টারসন এখানে? কঠিন স্বরে বলল সে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি তোমার খেলার চাল বুঝে ফেলেছি। তুমি রাঞ্চটা দখল করবে, আমি তা হতে দেব না। তুমি হেরে গেছো, জবাব দিল বার্ট। তুমি মাস্টারসনকে ভজিয়ে ওর উইলে নিজেকে অভিভাবক করে বসিয়েছ। তোমার নিজস্ব লোক ইরফানকে ফোরম্যান হিসেবে কাজে লাগিয়েছ। এর পরপরই জ্যাক নিরুদ্দেশ হলো। তুমি যাকে নির্দিষ্ট করে দেবে তাকেই ফিলের বিয়ে করতে হবে। পরে সেও হয়তো অদৃশ্য হবে, আর লেজিএম পুরো তোমার দখলে এসে যাবে। অত্যন্ত নিখুঁত চক্রান্ত, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। হতবাক চোখে বার্টের দিকে চেয়ে আছে এমারি। তোমার কল্পনা শক্তি যে এত সুদূর প্রসারিত হতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি বার্ট। রাঞ্চা জাজের কথাকে কোনো পাত্তাই দিল না। তুমি কেবল একটাই ভুল করেছ, সেটা হচ্ছে আমাকে গোনার মধ্যে ধরনি, বলে চলল বার্ট। ফিল মাস্টারসনকে আমার হাতে তুলে দেয়া হবে বলে অনেক দিন আগে থেকেই কথা হয়ে আছে। আমি তাকে স্ত্রী না করে কিছুতেই ছাড়ব না। তবে এর জন্যে তোমার মত নেয়া অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে দেখে ভাবলাম আমি তোমাকে দিয়েই বিয়ের চুক্তিটা লেখাবো। তাই তুমি তোমার ভাড়াটে গুন্ডা পাঠিয়ে আমাকে এখানে আনিয়েছ, তাই না? বলল জাজ। ওদের মালিক আমি নই, ওরা কেবল টাকার বদলে কাজটা করেছে, ব্যাখ্যা করল বার্ট। তবে আমার বিশ্বাস আমি যা বলবো তাই ওরা করবে, তাতে আমারও কোনো সন্দেহ নেই।
জাজের জবাবে বার্টের কপালের ভাঁজ আরও গভীর হলো। শোনো জাজ, 1 মাইল পথ পাড়ি দেওয়ার জন্যে 6 মাইল ঘুরে কোনো লাভ নেই, বলল সে। আমি তোমার উপর অবিচার করতে চাই না। ফিলের সাথে আমার বিয়ে দিয়ে তুমি ইরফানকে যদি বাদ দাও, তাহলে আমি লেজিএমকে 3 ভাগে ভাগ করে তোমাকে 1 ভাগ দিতে রাজি আছি। তুমি কি বলো? তুমি নেহাতি একটা পাজি লোক, জবাব দিল এমারি। তবে কি আমার প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করছো? আমার জবাব কি তোমার কাছে মেনে নেয়ার মতো শোনালো? পাল্টা প্রশ্ন করলো এমারি। উঠে দাঁড়ালো রানচার। চেহারা রাগ আর বিদ্বেষে বিষাক্ত দেখাচ্ছে। ডান হাতের মুঠোয় পিস্তলের বাট আঁকড়ে ধরেছে। তুমি একটা বোকা গাধা, চিৎকার করলো সে। তোমাকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেললে আমাকে ঠেকাবে কে? এতে কয়েক প্রকারের বাধা আছে, হাসলো জাজ। প্রথমত, এতে আমার সম্মতি পাওয়া তোমার হবে না। বাজে যুক্তি। তোমার পরে যে ভার নেবে সে হচ্ছে গভর্নর ব্লেক, আমার একজন পুরনো বন্ধু। সে অবশ্যই তাকে আমি যেমন বলে রেখেছি সেই অনুযায়ী কাজ করবে। শান্ত স্বরে বলল এমারি। সে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে তোমাকে, যেগুলোর উত্তর দেয়া তোমার পক্ষে অত্যন্ত কঠিন হবে। আমাকে হত্যা করলে তুমি এই ডাকাতদের হাতের পুতুলে পরিণত হবে। তৃতীয়ত, ইরফান তোমাকে তুমি যেমন কুকুর ঠিক সেভাবেই গুলি করে মারবে। এবার বারবির লোকটা হাসল। আমাকে মারতে হলে ওকে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আসতে হবে। হোপের শেরিফ যদি তার সাহস হারিয়ে না থাকে, তাহলে মিস্টার গ্রিন এখন হাজত বাস করছে। কিসের অপরাধে? গর্জে উঠল জাজ। ব্যাংক ডাকাতি আর রাষ্ট্রনকে গুলি করার অপরাধেই যথেষ্ট। জ্যাককে হত্যা করার কথা না হয় বাদই দিলাম। তোমার পেশার সাহায্য ওর দরকার পড়বে, অবশ্য ওরা যদি আগেই ওর বিচার শেষ না করে থাকে। অসম্ভব কথা, মন্তব্য করল জাজ। কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ তা বলে না। অত্যন্ত চতুর লয়ার ছাড়া এ যাত্রা কেউ ওকে বাঁচাতে পারবে না। টেলরের হাতে সব প্রমাণই আছে। জাজ রানসারের দিকে চেয়ে ওকে যাচাই করে বুঝল অন্তত এখন লোকটা মিথ্যা বলছে না। জাজের মাথায় কি চিন্তা চলছে আজ করে বার্ট আবার চেষ্টা করলো। আমার প্রস্তাবটা তোমার আবার ভেবে দেখা ভালো। এটাই তোমার একমাত্র উপায়, পরামর্শ দিল বার্ট। ওর দিকে কতক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে থেকে জাজ এমারি বলল, ব্ল্যাক বার্ট, একদিন যখন সুযোগ আসবে আমি তোমাকে ফাঁসি দেওয়ার আদেশ দেব। শক্ত লোক হলেও এমারি শান্ত স্বরে দেয়া হুমকিতে বিচলিত হলো বার্ট। কিন্তু বেপরোয়া মনোবৃত্তি এতে তার রাগ আরও চড়িয়ে দিল। সব ভালো তাসি এখন আমার হাতে, বেটা বুড়ো খচ্চর, রুট স্বরে বলল সে। তুমি এখানেই পচে মরবে। হঠাৎ একটা চিন্তা খেলল তার মাথায়। তুমি টের পাচ্ছ তো আমার সাথে বিয়ে দেয়া না হলে মেয়েটার কপালে কি ঘটবে? হ্যাঁ, ধমকে সুরে বলল এমারি। মেয়েটা সারা জীবন কষ্ট আর অবমাননার হাত থেকে বেঁচে যাবে। বার্ট হাসল। ভুল, ঠিক ওটা তার কপালে জুটবে না, কারণ ওকে আমি ব্ল্যাক মাস্কের হাতে তুলে দেব। বেঁচে থেকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে ও আজীবন। জাজ বার্টের দিকে তীব্র ঘৃণার চোখে তাকালো। আমাকে আমার সিদ্ধান্তে অটল রাখার জন্যে যে কথাটা বলার দরকার ছিল ঠিক সেটাই তুমি বলেছ, ধীর স্বরে বলল জাজ। ঠিক এই কারণে সার্জেন যেমন মানুষের দেহ থেকে বিষাক্ত অঙ্গ কেটে বাদ দেয়, তোমাদের মতো বদ লোককে সমাজ থেকে নির্মূল করার জন্যে ওই একই কারণে বিদ্যুৎ ইরফানের মতো লোকের প্রয়োজন আছে। ঠান্ডা স্বরে বলা হলেও কথাগুলো বার্টকে তপ্ত ব্যান্ডিং আয়রনের মতোই ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিল। এই বুড়ো তাহলে সব জেনে শুনেই বিদ্যুৎ ইরফানকে এখানে জেমস গ্রিন সাজিয়ে পাঠিয়েছিল। এই বুড়োই পরোক্ষভাবে তার ব্ল্যাক মাস্ক দলটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে।
রাগে দিশেহারা হয়ে যাদের মুখে প্রচণ্ড ঘুষি মারল সে। জোরালো আঘাতে দেয়ালের উপর ছিটকে পড়ল এমারি, গাল কেটে রক্ত গড়াচ্ছে। দেয়ালে ঠেস দিয়েই মেঝের উপর পড়ে গেল। এটা কেবল একটা নমুনা, দাঁতে দাঁত পিষে বলল বার্ট। এরপর তোমার কপালে যে শাস্তি আছে তাতে নরকও তোমার কাছে বেশি সুখের বলে মনে হবে। কামরা ছেড়ে বেরিয়ে দরজা তালা দিয়ে চলে গেল রানচার। জাজ কোনো আশার আলোই দেখতে পাচ্ছে না। বড় একটা খেলায় নেমেছে বার্ট। জ্যাক মৃত, ইরফান জেল হাজতে, ফিলো ব্ল্যাক মাস্কের হাতে বন্দি, সে নিজেও তাই। মিথ্যে বড়াই করেনি বারবি রানচার, সব ভালো তাসই তার হাতে। এখন জাজ নিরুপায়। 18 লেজিএমে এখন আর সেই আগেকার হালকা মুড নেই। ব্যর্থতার গ্লানিতে ভুগছে ওরা। ডাকাত দলটাকে ধ্বংস করে এলেও ওদের প্রধান লক্ষ্য অর্জিত হয়নি। ওদের মধ্যে সব থেকে অসুখী হচ্ছে লরি, কারণ সে ওই অভিযানে যোগ দিতে পারেনি। লরি এখন বিছানা ছিঁড়েছে বটে, কিন্তু বাম হাতটা এখনও চিলিঙ্গে ঝুলছে। কাউবয়রা ফেরার পর গত 24 ঘন্টায় সে ইরফানকে অতিষ্ঠ করে তুলেছে। আমি তো তোমাকে বলেছি, আমাদের পক্ষে যতটা সম্ভব ছিল তা আমরা করেছি। এই নিয়ে পঞ্চমবার ওকে বলল ইরফান, না আমি ওখানে যাচ্ছি না, আমাকে হোপে যেতে হবে, ওখানে আমার কিছু কাজ আছে। না, আমি কোনো প্রেমে পাগল ল্যাংড়া প্রেমিককেও সাথে নিতে চাই না। সরাসরি কথাটা বলে ওর কবল থেকে রেহাই পেয়ে হোপের পথ ধরল ইরফান। দুপুরের পরে শহরে পৌঁছল সে। রাস্তায় কোনো লোকজন নেই। মাথার উপর সূর্য যেন আগুন ছড়াচ্ছে। ফেন্টনের বারে একটা বিয়ার খেয়ে পিপাসা মেটাবার কথা ভাবছে। এই সময় সে লক্ষ্য করল রাস্টন তার ব্যাংক আবার খুলেছে। ব্যাংকে ঢুকে সে দেখল ব্যাংকারকে দুর্বল আর অসুস্থ দেখাচ্ছে। একটা স্লান হাসি দিয়ে ওকে স্বাগত জানালো ব্যাংকার। তোমাকে ফিরে আসতে দেখে খুশি হলাম মিস্টার রাস্টন, বলল ইরফান। আগের ব্যবসায় আবার গুছিয়ে নিচ্ছ? আমি আবারও চেষ্টা করে দেখছি, বলল সে। এখানকার লোকজন আমাকে অনেক সাহায্য করছে, ওরা কেউ আমাকে দোষ দিচ্ছে না। মিস্টার বার্টের কথাই ধরো, ডাকাতির আগের দিনই সে $5000 ব্যাংকে জমা দিয়েছিল, কিন্তু সে কথা দিয়েছে টাকাটা সে দাবি করবে না। সে টাকাটা আবার ফেরত পাওয়া যাবে ভেবেই ঝুঁকি নেবে। শহরের আর সবাই ওর কথাতেই বিশ্বাস করে। ওরাও কেউ এই মুহূর্তে টাকা দাবি করছে না। আরে এটা তো খুব ভালো কথা, বলে মনে মনে ভাবল ইরফান। চালটা অত্যন্ত চতুরও বটে। এটা সেটা কিছু কথার পরে সে পকেট থেকে 4টে $100 নোট বের করে বলল, এগুলো তুমি ভাঙিয়ে দিতে পারবে? আমার কিছু ছোট ছোট দেনা শোধ করা দরকার। নিশ্চয় জেমস, কিন্তু তোমার তেমন তাড়া না থাকলে আমার ক্লার্ককে একটা ছোট কাজে আমি একটু বাইরে পাঠাতে চাই। না, আমার এখন কোনো তাড়া নেই, বলল ইরফান। রাস্টন একটা খাতা বের করে কি যেন দেখে নিচু স্বরে কিছু নির্দেশ দিল। রাস্টন একটা খাতা বের করে কি যেন দেখে নিচু স্বরে কিছু নির্দেশ দিল। ক্লার্ক চটপট তার কাজে বেরিয়ে গেল। ইরফান সময় কাটাবার জন্য একটা সিগারেট তৈরি করছে। ব্যাংকার ধীর গতিতে ছোট নোট গোনা শুরু করলো। ইরফান লক্ষ্য করলো টাকা গোনার ফাঁকে ব্যাংকার নার্ভাসভাবে বারবার দরজার দিকে তাকাচ্ছে। তুমি কি মনে করো ডাকাতির টাকা ফিরে পাওয়ার কোনো চান্স তোমার আছে? প্রশ্ন করল ইরফান। মনে হচ্ছে যেন এখন একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, কাপা স্বরে জবাব দিল রাস্টন।